সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, পেজে লাইক দিয়ে সাথে থাকুন। Audio Jungle. আমাদের ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন। আর ভালোবাসার আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে ডিসক্রিপশনে আমাদের নতুন চ্যানেলের লিংক দেওয়া আছে, সেখানে একবার ঘুরে আসুন। রাহাত খান পুরান ঢাকার বখাটে ছেলে। শুধু বখাটে ছেলে বললে ভুল হবে, 1 নম্বর বখাটে। দেখতে বেশ সুন্দর। মদ, হিরোইন, গাঁজা, ইয়াবা সমস্ত নেশাদার দ্রব্য পাচার করে এবং নিজেও এগুলা খায়। ছোটকালে মা মারা যাওয়ার পর রাহাত একা হয়ে যায়। রাহাত ওর বাবাকে দেখেনি। আদৌ বেঁচে আছে কিনা বা মারা গেছে কিনা তা সে নিজেও জানে না। রাহাতের একমাত্র সম্বল ছিল ওর মা, আজ সেটাও রাহাতের কাছে নেই। তারপর থেকে মানুষের অবহেলা, মার গালাগালি খেয়ে বড় হতে থাকে। একদিনও শপথ নেয় 1 নম্বর বখাটে হবে। রাহাতের এই স্বপ্ন পূরণ হয়েছে। আজও নাম্বার 1 বখাটে। এলাকার অনেক নেতাদের সাথে হাত আছে। এইসব নেশা জাতীয় জিনিস পাচার করে দেখে অনেকবার জেলে গিয়েছে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। ওদের একটা গ্যাং আছে, এলাকার সবাই ওদের ঘৃণার চোখে দেখে এবং অনেক ভয় পায়। এটাই ওর জীবন, এভাবে ওর দিন কাটতে থাকে। নূর, পুরো নাম নূরজাহান নূর, মাদ্রাসার 10ম শ্রেণীতে পড়ালেখা করছে। নূর কোরআনের একজন হাফেজা। দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, শান্তশিষ্ট, মিষ্টি একটা মেয়ে। যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকে পর্দা থাকা শুরু করেছে। নূররা 2 ভাই বোন। নূরের বাবা একজন মাদ্রাসার শিক্ষক। নূরের পরিবার আগে ফতুল্লা গ্রামে থাকতো। নূরের বাবা ট্রান্সফার হয়েছে এবং পোস্টিং হয়েছে পুরান ঢাকায়। কালকে ওরা সবাই সেখান থেকে ঢাকাতে চলে এসেছে। নূর এখানে এক মহিলা মাদ্রাসায় ভর্তি হয়েছে। নূর, নূর। জি আম্মু। নূর, সারাদিন অনেক কাজ করেছো, কাল না হয় বাকিগুলো গুছাবে। এখন খানা খেয়ে শুয়ে পড়ো, কাল আবার তোমার মাদ্রাসায় যেতে হবে। ঠিক আছে আম্মু। নূর খাবার খেয়ে ওর ছোট ভাইকে নিয়ে ঘুমাতে চলে গেল। এই রকি, আমার জন্য আরেক বোতল মদ নিয়ে আয়। ভাই, আর কত খাবেন? এবার তো বাসায় চলেন। এই, তোকে যা বলেছি তা কর, যা এখান থেকে। আচ্ছা ভাই। রকি আরেক বোতল মদ নিয়ে এসে রাহাতকে দিল। রাহাত সেই মদ খেয়ে সেখানে নেশার কারণে ঘুমিয়ে যায়। রকি রাহাতকে ধরে গাড়িতে উঠিয়ে বাসায় নিয়ে যায় এবং রুমে নিয়ে শুয়ে দেয়। নূর ফজরের নামাজ আদায় করে কোরআন শরীফ পাঠ করে। নূরের কোরআন শরীফ পাঠ করা শেষ করে সবার জন্য নাস্তা তৈরি করে। মা, নূর কিছুক্ষণ পর তোমার চাচাতো বোন আসবে, তুমি তার সাথে মাদ্রাসায় যেও। ঠিক আছে আব্বু। নূর মাদ্রাসার জন্য রেডি হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর ওর চাচাতো বোন ওদের বাসায় আসলো। নূর, তুই রেডি হয়েছিস? আয় তাহলে, নয়তো দেরি হয়ে যাবে। আম্মু, আমি তাহলে আসি। সাবধানে যেও। জি। নূর ও রাহিমা মাদ্রাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। নূর কালো বোরখা, হাতে পায়ে মোজা এবং চোখটাও ঢেকে রেখেছে। নূরদের বাসা থেকে মাদ্রাসা বেশি দূর না, হেঁটেই মাদ্রাসায় যাওয়া যায়। নূর ও রাহিমা মাদ্রাসায় পৌঁছে গেল। নূর মাদ্রাসার সব ছাত্রীদের সাথে পরিচিত হলো। ভালোই লেগেছে নূরের কাছে সবার সাথে পরিচিত হয়ে। 12টায় মাদ্রাসা ছুটি হয়েছে। নূর ও রাহিমা সাথে আরো 2 জন মেয়ে ছিল। এদের সাথে নূরের ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। ওরা 4 জন রাস্তা দিয়ে আসার মাঝামাঝি এক গল্লিতে একটা বড় চায়ের দোকান আছে। সেই দোকানে রাহাত ও তার বন্ধুরা আড্ডা দেয়। যদি কোনো মেয়েদের সেখান থেকে যেতে দেখে তাহলে ওরা তাদের টিস করে ও বাজে কথা বলে। রাহাত ওর বন্ধুদের কখনো এই বিষয়ে কিছু বলেনি, কারণ রাহাত মেয়েদের বেশি পছন্দ করে না। ওরা 4 জন সে দোকানের সামনে আসার পর রাহাতের বন্ধু বলতে লাগলো, ইস দোষ দেখ, 4টা কালো পেতনি যাইতেছে। আসলে কি বলতো, পেতনি না, ওরা হলো হুড়পড়ি। যদি একটারে পাইতাম তাহলে, যে সুন্দর মাল। নূরদের উদ্দেশ্যে বলল,
রাহিমা, এই ছেলেগুলো কি আমাদের বলছে? হ্যাঁ নূর, ওরা সবসময় আমাদের দেখলে এইসব বাজে বাজে কথা বলে। তাহলে তোরা কখনো এসব কথা তোদের বাসায় জানাওনি? নূর, তুমি তো নতুন, তাই হয়তো কিছুই জানো না। আমার বড় ভাই প্রতিবাদ করতে গিয়েছিল, ওরা আমার ভাইয়াকে মেরে পা ভেঙে দেয়। তারপর থেকে ওদের কাছে কেউ যায় না এইসব বিষয়ে প্রতিবাদ করতে। তাহলে পুলিশকে? বাকি কথা বলার আগে রাহিমা থামিয়ে দেয়। পুলিশ ওদের পকেটে থাকে নূর। ওদের মধ্যে লিডার হচ্ছে রাহাত খান। ওর অনেক বড় বড় নেতা ফেদাদের সাথে হাত আছে। সকালে যদি পুলিশ ওদের ধরে নিয়ে যায় তো বিকেলে আবার বাসায় চলে আসে। বল এখন ওরা ভালো হবে কিভাবে? আল্লাহ তাদের হেদায়েত দান করুক। ওদের সাথে কথা বলতে বলতে নূর বাসায় চলে এসেছে। বাসায় এসে ফ্রেশ হয়ে জোহরের নামাজ আদায় করে, ঘরের বাকি জিনিসগুলো গুছিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ওরা 4 জন একসাথে মাদ্রাসা যায়। ওদের বাসা এক গলিতেই ছিল। মাদ্রাসা ছুটির পর ওরা 4 জন বাসায় আসার সময় আবারও রাহাতের বন্ধুরা টিস করতে থাকে। ওই দেখ, মনে হয় নতুন ফুলটুসি ওদের 3 জনের সাথে যোগ হয়েছে। যাক, ভালোই হয়েছে। এটাকে দেখতেও ভালো দেখাচ্ছে, ফিগারটাও মনে হয় সেই হবে। নূর এই কথাগুলো শুনে ওখানে দাঁড়িয়ে সবটা মনোযোগ দিয়ে শুনল। আর ওরা 4 জন মাথা নিচু করে যাচ্ছে, কিছুই বলছে না। ওরা ভালো করে বুঝতে পেরেছে নূরকে নিয়েই ওরা কথা বলছে। একদম খাসা মাল রে। নূর এই কথাগুলো শুনে আর সেখানে দাঁড়াতে পারলো না, সোজা হেঁটে ওদের কাছে যেতে লাগলো। নূর, যাস না ওদের কাছে, ফিরে আয় বোন। নূর, যেও না, ওরা ভালো ছেলে না নূর। নূর ওদের কথায় আর দাঁড়ালো না, সোজা ওদের সামনে গিয়ে স্টেটভাবে দাঁড়িয়ে আছে। ওরা সবাই নূরকে দেখে একটু অবাক হলো। নূর ওদের উদ্দেশ্য করে বলতে লাগলো, আসসালামু আলাইকুম ভাইয়ারা, আপনারা সবাই ভালো আছেন? নূরের কথা শুনে সবাই চুপ হয়ে গেছে। এত সুন্দর মেয়ের কণ্ঠ কখনোই শোনেনি ওরা। রাহাত দোকানের ভিতরে ছিল, সেখানে বসে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। নূরের কণ্ঠস্বর রাহাত ভিতরে বসেই শুনতে পায়। রাহাত বেশি একটা গুরুত্ব দেয়নি। নূর ওদের চুপ থাকতে দেখে আবারও বলতে লাগলো, ভাইয়া, আমি আপনাদের সালাম দিয়েছিলাম। আর একজন মুসলমান যদি আরেকজন মুসলমান ভাই বা বোনকে সালাম দেয় তাহলে নিশ্চয়ই সেই সালামের উত্তর নিতে হয়। ওরা এখনো চুপ করেই আছে, কেউ কোনো কথা বলছে না। আচ্ছা ভাইয়ারা, আপনাদের মা বোন আছে কিনা আমি জানি না, তবে আমরা 4 জন যদি আপনাদের আপন বোন হতাম তাহলে কি আমাদেরকে এইভাবে বাজে মন্তব্য করতে পারতেন? অবশ্যই বাজে মন্তব্য করতে পারতেন না। ইসলাম শরিয়াতে এগুলো একদমই হারাম। এতে আপনাদের প্রচন্ড গুনাহ হচ্ছে। আর একজন নারীকে কুনজরে দেখা যেমন নাজায়েজ, তেমনি কটু কথা বলাও নাজায়েজ। ইসলামিক দৃষ্টিতে মা বোনকে শ্রদ্ধা করা উচিত। এভাবে কোনো মেয়ের সাথে আচরণ করা জেনা করার সমান। তাই এজন্য তার জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি রয়েছে। দয়া করে আপনারা বিরত থাকেন এইসব জঘন্য কাজ থেকে। আপনারা আমাদেরকে নিজের বোন মনে করতে পারেন ভাইয়া, আর এইসব কথা দয়া করে আর বলবেন না। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আমার কথায় যদি আপনাদের খারাপ বা কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করবেন। ভালো থাকবেন ভাইয়ারা, আসসালামু আলাইকুম। নূরের কথা শুনে ওরা অবাক হয়ে গেছে। কারো মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। রাহাত ভিতরে বসে নূরের কথা শুনতে পেয়েছে। রকি ওদের কাছে গিয়ে বলল, জিয়ান, রনি, রিমন, আমি তোদেরকে আগেই বলছিলাম মেয়েদের এইভাবে টিস করিস না, কিন্তু তোরা আমার কথা শুনিসনি। ওই মেয়েটা যা বলে গিয়েছে, এবার তোরা বোঝ যে তোরা কত বড় পাপ কাজ করছিলি এতদিন। দেখ, আমরা এমনিতেই অনেক পাপ কাজ করি, জানি না আমরা জান্নাতে যেতে পারবো কিনা, তবে একটা কাজ তো অন্তত ভালো করতে পারি, যা দ্বারা আমরা জান্নাত পেলেও পেতে পারি। ওরা 3 জন কোনো কথা বলছে না, চুপ করে আছে। ভিতর থেকে রাহাত রকিকে ডাক দিল, রকি এখানে আয় তো। জি ভাই, বলুন। আজকের পর থেকে ওরা যেন কোনো মেয়েকে চিট বা খারাপ কথা না বলে। যদি বলে তো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। যা ওদেরকে বলে দে। রকি ওদের সবাইকে রাহাতের কথাটা বলে দেয়।
ওরা আর রাহাতের উপর দিয়ে কোনো কথা বলল না। কে এই মেয়ে? এত সুন্দর কণ্ঠস্বর, না জানি দেখতে কতটা মায়াবী হবে। না না, আমি এগুলা কেন ভাবছি? এগুলো ভাবা যাবে না, মনে মনে বলে সিগারেটের ধোঁয়া ওড়াতে লাগলো। নূর, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম যদি ছেলেগুলো তোর সাথে খারাপ কিছু করতো। হ্যাঁ নূর, আমিও অনেক ভয় পেয়েছিলাম। দেখো, আমরা জানি একটা কুকুরকে যতক্ষণ না রাগাবো ততক্ষণ সেই কুকুরটা আমাদের সাথে ভালো আচরণ করবে, আর যদি কুকুরটিকে রাগিয়ে দেই তাহলে সে তো আমাদের ক্ষতি করার চেষ্টা করবেই। ঠিক সেরকমভাবে যদি আমরা একজন মানুষের সাথে ভালো আচরণ করে তাকে বুঝিয়ে বলি, তাহলে সেই মানুষটি আমাদের কথা বুঝবে এবং কথাটিতে সহমত হবে। আর যদি খারাপ ব্যবহার করে গালমন্দ করি, তাহলে তারাও আমাদের সাথে খারাপ ব্যবহার করবে। ঠিক এই রকমভাবে আমি তাদের সবাইকে বুঝিয়ে বলেছি। আমি জানি না তারা আমার কথা বুঝতে পেরেছে কিনা, তবে আমার মনে হয় তাদের যদি আগে এভাবে বুঝিয়ে বলা হতো, হয়তো তারা অনেক আগেই বুঝতো এই বিষয়টা। যাই হোক, এবার তোমরা যাও, এমনিতে আজ একটু দেরি হয়ে গেছে আমাদের। কাল দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, যাই তাহলে। এই কথা বলে যে যার বাসায় চলে গেল। এভাবে আরো 1 সপ্তাহ কেটে গেল, কিন্তু সেদিনের পর থেকে ওরা আর ওদের বাজে কথা বলেনি। শুধু ওদেরকে না, আর কোনো মেয়েকে বাজে কথা বলেনি ওরা। নূর মনে মনে অনেক খুশি হয়েছে। নূর এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে। এদিকে রাহাতের লোকের কাছে খবর আসে, কে যেন রাহাতের নামে পুলিশের কাছে কমপ্লেন করে, আর সেই ব্যক্তি নাকি মাদ্রাসার একজন শিক্ষক। রাহাতর দলবল নিয়ে সে মাদ্রাসায় যায়, গিয়ে সে শিক্ষককে খুঁজতে শুরু করে। এই তোরা ওই ক্লাসরুমে যা, আর আমি এই ক্লাসরুমে দেখছি। জি ভাই। ওরা যে যার মতো অন্য ক্লাসরুমে চলে গেল খোঁজ করতে। রাহাত একটার পর একটা ক্লাসরুম খুঁজতে শুরু করলো। হঠাৎ একটা ক্লাসরুমের কাছ দিয়ে যাবার সময় রাহাতের কানে একটা মিষ্টি মধুর সুরে আসতে লাগলো। রাহাত সেখানেই থেমে যায় এবং সেই ক্লাসরুমের গেটের পিছনের দিকে দাঁড়িয়ে লুকিয়ে শুনতে থাকে। রাহাত একটি মিষ্টি সুরে গজল শুনতে পায়। রাহাত মন দিয়ে গজলটা শুনতে লাগলো। রাহাত চোখ বন্ধ করে মুগ্ধ নয়নে গজলটি শুনছিল। কখন যে গজলটি শেষ হয়ে গিয়েছে তাও নিজেই জানে না। রকি রাহাতের কাছে এসে দেখে রাহাত চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। রকি রাহাতকে নাড়া দিয়ে ডাক দেয়, ভাই, ভাই কি হয়েছে আপনার? রাহাত রকির ডাকে চমকে ওঠে, চোখ মেলে তাকালো, তারপর সোজা সে ক্লাসরুমে ঢুকে গেল। এভাবে ক্লাসরুমের ভিতরে প্রবেশ করাতে সবাই একটু অবাক হলো। রাহাত ভিতরে ঢুকে দেখে সব মেয়েরা কালো বোরখা পরা। রাহাতকে দেখে সবাই মুখের নেকাব ফেলে দিয়ে মুখ ঢেকে ফেললো। রাহাত এখন আরো পাগল হয়ে গেছে। এর মধ্যে সেই মেয়ে কিভাবে খুঁজে পাবে যে কিনা একটু আগে মিষ্টি সুরে গজল গেয়েছিল? রকি, জিয়ান, রিমন, রনি রাহাতের কাজে হা করে রাহাতের দিকে তাকিয়ে আছে। রাহাত সারা ক্লাসরুমে একের পর এক চোখ বুলিয়ে দেখে নিল। রাহাতকে দেখে সব মেয়েরা চুপ হয়ে গেছে, কেউ কোনো কথা বলছে না। রাহাত সেই মেয়েগুলোর উদ্দেশ্যে বলতে লাগলো, একটু আগে গজল কে গিয়েছিল বল? রাহাতের কথা শুনে কেউ কোনো কথা বলছে না, চুপ করে আছে। রাহাত এটা দেখে আবারও বলতে লাগলো, বলছো না কেন? কে একটু আগে গজল গেয়েছিল? আমি কিছুই করব না, বলো বলো কে গজল গিয়েছিল? কারো মুখে কোনো কথা নেই। আবারও নীরবতা ছেয়ে গেছে পুরো ক্লাসরুমে। কেউ কোনো কথাই বলছে না রাহাতের ভয়ে। রকি, জিয়ান, রনি, রিমন এই কাণ্ড দেখে অবাকের উপর অবাক হয়ে গেছে। কেউ কোনো কথা বলছে না দেখে রাহাত ভীষণ রেগে যাচ্ছে। এই আমি কি বলেছি তোমরা শুনতে পাওনি? বলো কে গজল গেয়েছে একটু আগে? এবারও সবাই চুপ করে আছে। রাহাতের এই রাগ দ্বিগুণ বেড়ে গেল। রাহাত পিছন থেকে গানটা বের করে ওদের সামনে ধরলো। ক্লাসের মেয়েরা সবাই গান দেখে ভয় পেয়ে গেল। এবার যদি না বলো তো সব কটাকে এখানেই গান দিয়ে শুট করে মেরে দিব। সবাই রাহাতের ধমকে আর গান দেখে আরো ভয় পেয়ে গেল। হঠাৎ করে একটা মেয়ে 4 নাম্বার বেঞ্চ থেকে দাঁড়িয়ে যায়। মেয়েটি মাথা নিচু করে দাঁড়িয়ে বলল, আমি গজল গেয়েছিলাম। রাহাত মেয়েটির দিকে ঘুরু কুচকে তাকিয়ে আছে। তুমি গজল গেয়েছিলে একটু আগে? জি। এই মেয়েটির কণ্ঠ আমি আগেও শুনেছি।
কিন্তু কোথায় তা মনে পড়ছে না। তোমার নাম কি? না না, নূরজাহান নূর। কোথায় থাকো? আর কোথাও না। রহমত আঙ্কেলের বাড়িতে ভাড়া থাকি আমরা। বাবার নাম কি? ইমান হোসেন। রাহাত নূরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বাঁকা হেসে ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। রাহাতের এই কাণ্ড দেখে ওদের সাথে থাকা সবাই আরো অবাক হয়ে গেছে। রাহাত মাদ্রাসা থেকে বেরিয়ে রকিকে বলে বাইক স্টার্ট দিতে আর মনির চাচার দোকানে যেতে, যেখানে আড্ডা দেয় ওরা সব সময়। রকি কিছু না বলে গাড়ি স্টার্ট দিয়ে সে দোকানের রাস্তায় যেতে লাগলো, সাথে ওর বাকি লোকগুলো বাইকে যেতে লাগলো। নূর সেখানেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাহাত সে কখন চলে গেছে সেটা ওর খেয়ালে নেই। রাহিমা নূরকে বলল, কিরে নূর, বস, ওরা তো সেই কখন চলে গেছে। নূর মাথা তুলে দেখে কেউ নেই। তারপর বড় একটা নিঃশ্বাস ফেলে বসে পড়ে। ক্লাসের সব মেয়েরা এসে নূরকে এটা ওটা জিজ্ঞেস করতে থাকে, কিন্তু নূর তো কিছুই জানে না রাহাত কেন এই কাজটা করলো, কেনই ওর নাম, বাবার নাম, কোথায় থাকে তা জিজ্ঞেস করলো। আরে বোনরা, আমি কিছুই জানি না কেন সে আমাকে এগুলো জিজ্ঞেস করেছে। আর এটা তো মহিলা মাদ্রাসা, তাহলে এরা এখানে কেন বা কি কারণে এসেছে? নূর, ওরা বখাটের ছেলে, ওদের কোথাও যেতে নিষেধ নেই। আর ওরা হয়তো কোনো কারণে এখানে এসেছিল। তারপর তুমি যখন গজল গেয়েছিলে তখন মনে হয় সেই ছেলেটি, ও মানে রাহাত, তোমার গজল গাওয়া শুনে ফেলে। হ্যাঁ লিজা, এটাই হবে হয়তো। আর নূর, তোর যেই সুন্দর মিষ্টি সুর, যে কোনো ছেলে শুনলে পাগল হয়ে যাবে, আমি শিওর। নাউজুবিল্লাহ, এগুলা কি বলছিস? সে যদি আমার কণ্ঠ শুনে থাকে তাহলে আমার যে গুনাহ হয়েছে, তুই তো সেটা জানিস। জানি তো। আচ্ছা, এখন বাসা চল, ছুটি হয়ে গিয়েছে। চল। ওরা তিনজন বাসা যাওয়ার উদ্দেশ্যে মাদ্রাসা থেকে বেরিয়ে পড়ল। সে দোকানের সামনে আসতেই ওরা তিনজন দেখতে পেল রাহাত সে দোকানের সামনে একটি বেঞ্চে বসেছিল। রাহিমা লিজা খেয়াল করে দেখলো রাহাত নূরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখে ওরা দুজন একটু অবাক হলো। নূর আর চোখে দোকানের দিকে তাকিয়ে বুঝতে পারলো একটা ছেলে ওর দিকে তাকিয়ে আছে। নূর তেমন পাত্তা দেয়নি, মাথা নিচু করে সোজা হেঁটে যেতে লাগলো। ওরা তিনজন নূরদের বাসার গেটের সামনে আসার পর নূরকে বলল, নূর, তুই কি কিছু দেখেছিস? ওই ছেলেটি তোর দিকে কেমন করে যেন তাকিয়েছিল। হ্যাঁ, তুই কি এটা খেয়াল করে দেখেছিস নূর? হ্যাঁ, আমি দেখেছি, কিন্তু কেন সেটা আমি জানি না আর জানতেও চাই না। এবার যে যার বাসায় যাও। আচ্ছা। ওরা যে যার বাসায় চলে গেল। কিছুক্ষণ আগে রকি যখন রাহাতকে নিয়ে দোকানের সামনে এসে বাইক থামালো, রাহাত ওদের কিছু না বলেই দোকানের ভিতরে চলে গেল। রাহাতের এই ব্যবহার দেখে ওরা একটু না, অনেকটা বেশি অবাক হলো। ওরা রাহাতের সামনে গিয়ে দাঁড়ালো। কি তোরা কিছু বলবি? জি ভাই, কিছু বলতাম আপনাকে। বল, কি বলবি? না মানে, আপনি কি ওই মেয়েটার প্রেমে পড়ে গেছেন ভাই? তোর এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, তবে ওই মেয়েকে আমার খুব ভালো লেগেছে। কি নাম যেন? ও হ্যাঁ, নূর। আজকের পর থেকে ওর দিকে যদি কেউ কুনজরে তাকায় তাহলে আমি তার চোখ উঠিয়ে নিব। ওর আশেপাশে যেন কেউ না যায়, কথাটা সবাইকে বলে দে। এটা বলে সিগারেট টানতে লাগলো। রাহাতের এই কথায় ওরা এইটুকু বুঝে গিয়েছে যে রাহাত নূর নামের মেয়েটিকে পছন্দ করে। কেন জানি না নূর, তোমার জন্য আমার মনে এক অনুভূতি কাজ করছে। এটাকে কি বলে সেটা আমি নিজেও জানি না। আমি চাচ্ছি না আমার এই অন্ধকার রাস্তায় তোমাকে জড়াতে, কিন্তু তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। ও, এখন তো নূরের ছুটি হয়েছে। নূর তো মনে মনে বলে দোকানের বাইরে বেঞ্চে গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর নূর ওর বান্ধবীদের সাথে এই রাস্তা দিয়ে আসছিল। আমি নূরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। একটা মেয়েকে কালো বোরকায় এতটা সুন্দর লাগে সেটা আমি কখনোই জানতাম না। নূর আমার দিকে একবারও তাকালো না, তাতে আমার কোনো সমস্যা নেই। নূর সোজা হেঁটে চলে গেল। ভাই, কিছু বলতাম। বল। যে আপনার নামে পুলিশে কমপ্লেন দিছে তাকে কিছু বলবেন না? তোরা গিয়ে তাকে থ্রেট দিয়ে আয় আর আমার নাম বলে দিবি। তারপর যদি কাজ না হয় তাহলে আমি তো আছি, যা তোরা।
আচ্ছা ঠিক আছে ভাই। ওরা দোকান থেকে বের হয়ে চলে গেল সেই লোকটার কাছে। নূর জোহরের নামাজ আদায় করে হাদিস নিয়ে পড়তে শুরু করলো। নূরের মা নূরকে দুপুরের খাবারের জন্য ডাক দিয়ে গেল। নূর দেরি না করে খাবারের টেবিলে গিয়ে খেতে বসলো। নূর খেয়াল করে দেখলো নূরের বাবা ইমান হোসেন কি নিয়ে যেন চিন্তিত আছে। নূরের বাবাকে জিজ্ঞেস করলো, আব্বু তুমি কি কিছু নিয়ে চিন্তিত আছো? হ্যাঁ রে মা, এলাকার কিছু বখাটে ছেলের নামে আমি পুলিশের কাছে কেস করেছিলাম, কিন্তু তারা আমাকে থ্রেট দিয়ে গেছে, কেস যদি না উঠিয়ে নেই তাহলে আমার পরিবারের ক্ষতি করবে বলেছে। এটা নিয়ে চিন্তিত আছি মা। আব্বু তুমি কেস উঠিয়ে নাও, ঝামেলা জড়াবার দরকার নেই। এই দুনিয়ায় যারা খারাপ কাজ করবে তারা তাদের ফল আখিরাতে ভোগ করবে। তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। হ্যাঁ, তবে ওরা আজ আমার সাথে খারাপ ব্যবহার করেছে, বলেছে কেস যদি না উঠিয়ে নেয় তো রাহাত ভাই নাকি আমার কি হাল করবে তা আপনার এলাকার লোকদের কাছে জিজ্ঞেস করতে বলেছে। আমি এইটুকু বুঝলাম যে ওদের মেইন বস রাহাত, যাকে ওরা রাহাত ভাই বলে ডাকে। নূর রাহাতের নাম শুনে কতক্ষণ চুপ করে রইল। ও আচ্ছা আব্বু এসব কথা থাক, এখন খেয়ে নাও তো। ইমান হোসেন কিছু বলল না। নূর খাবার খেয়ে রুমে চলে গেল। এই রাহাত নামের ছেলেটি কে? এই রাহাত নামের ছেলেটি কি সেই রাহাত যার কথা রাহিম আমাকে বলেছিল? রাহিমের কাছে জানতে হবে। নূর কথাগুলো মনে মনে বলতে লাগলো। রাতে নূর বারান্দায় গিয়ে একটি চেয়ারে বসে মোবাইলে গজল শুনছিল। বারান্দার লাইট অফ ছিল, তাই নূরকে কেউ দেখতে পাচ্ছে না। নূর কিছুক্ষণ গজল শোনার পর হঠাৎ করে রাস্তার দিকে চোখ গেল। নূর রাস্তার দিকে খেয়াল করে দেখলো কে যেন ওদের বারান্দার দিকে তাকিয়ে আছে। নূর এইটুকু বুঝতে পেরেছে একটা ছেলে হবে সেটা। তার মুখে রুমাল বাঁধা ছিল। নূর দেরি না করে রুমে চলে গেল আর বারান্দার গেট লাগিয়ে দিল। না, কিছুতেই মন দিতে পারছি না। একবার নূর পাখিকে দেখতে যেতে হবে। হাতে মদের গ্লাস নিয়ে বলল। আমি মুখে রুমাল বেঁধে নূরদের বারান্দার সামনে এসে দাঁড়ালাম। নূরদের বারান্দার লাইট অফ ছিল, কিন্তু আমি সেই লাইট অফ থাকার মাঝে বারান্দার ছায়ার মতো কালো একটা আবরণ দেখলাম। আমি বুঝে গিয়েছি এটা নূর হবে, তাই এক দৃষ্টিতে তাকিয়ে আছি। কিছুক্ষণ পর নূর বারান্দার চেয়ার থেকে উঠে রুমের ভেতরে চলে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমি একটা হতাশা নিয়ে দোকানে চলে গেলাম। সকালে নূর মাদ্রাসা যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। নূরের সাথে ওরা তিনজনও ছিল। আচ্ছা রাহিমা, রাহাত নামের ছেলেটা কি অনেক খারাপ? হঠাৎ এই প্রশ্ন করলি যে? না মানে এমনি। আর কালকে যে ছেলেটা ক্লাসে এসে জিজ্ঞেস করেছিল গজলকে গিয়েছিল, সেটাই কি রাহাত ছিল? হ্যাঁ নূর, সেটাই তো রাহাত ছিল। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? না তেমন কিছু হয়নি। তারপর নূর ওদেরকে সব কথা খুলে বলল। কি বলিস নূর? আঙ্কেলকে বল ওইসব ঝামেলায় না যেতে, ওরা ভালো ছেলে না। হ্যাঁ লিজা ঠিক বলেছে, ওই সব ঝামেলায় যেতে না করিস আঙ্কেলকে। আর তুই রাহাতকে সেদিন ক্লাসে আসার পর দেখিসনি? না রে, আমি দেখিনি। আর ছেলেদের দিকে তাকানো ঠিক না, এতে চোখের পর্দা নষ্ট হয়, তাই আমি তার দিকে তাকাইনি। নূর তুমি তো দেখছি অনেক হাদিস জানো। কিছু কিছু। আচ্ছা কাল রাতে ছেলেটা কে ছিল যে আমার বারান্দার সামনে দাঁড়িয়েছিল? নূর কথাগুলো মনে মনে বলতে লাগলো। নূর, রাহিমা, লিজা, রাবেয়া কথা বলতে বলতে মাদ্রাসা চলে গেল। মাদ্রাসা ছুটির পর সেই রাস্তা দিয়ে আসার সময় ওরা চারজন রাহাতকে দেখতে পেল। রাহাত শুধু নূরের দিকে তাকিয়ে আছে। নূর এটাকে পাত্তা না দিয়ে চলে গেল। এভাবে এক সপ্তাহ কেটে গেল। এ কয়দিনে রাহাত শুধু দোকানে বসেই নূরকে দেখত, নূরের কাছে গিয়ে কথা বলতো না। একদিন রাতে নূর তার ভাইকে নিয়ে ঘুমিয়েছিল। হঠাৎ করে খটখট আওয়াজে নূরের ঘুম ভেঙে গেল। নূর উঠে বসে খেয়াল করলো, শুনতে লাগলো আওয়াজটা কোথা থেকে আসছে। নূর খেয়াল করে শুনে বুঝতে পারলো আওয়াজটা বারান্দা দিয়ে আসছে। নূর মনে মনে ভাবছে একবার বারান্দা গিয়ে দেখবে, আবার ভাবছে দেখার দরকার নেই। নূর দোটানার ভিতরে পড়ে গেল। এবার ভাবতে ভাবতে হঠাৎ করে আওয়াজটা বন্ধ হয়ে যায়। আওয়াজটা বন্ধ হয়ে গেছে শুনে আবার ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর আবারও সেই একই শব্দ শুনতে পায়। এবার নূর 7-5 না ভেবেই বারান্দার জন্য পা বাড়ায়।
নূর আস্তে আস্তে বারান্দার দরজা খুলে বারান্দায় গেল। বারান্দার লাইট অন না করেই বারান্দার চারদিকে তাকিয়ে দেখতে লাগলো। হঠাৎ কোনো একটা আবরণ নূরকে দেয়ালের সাথে মিশিয়ে ধরে মুখ চেপে ধরলো। হঠাৎ করে এই ঘটনা হওয়াতে নূর ভয় পেয়ে যায়। নূর ভয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। সে আবরণটা আস্তে করে বলল, ভয় পেও না নূর, আমি রাহাত। নূর রাহাতের নামটা শুনে আরো ভয় পেয়ে যায়। রাহাতকে দূরে সরিয়ে দিচ্ছে, কিন্তু রাহাত নূরকে দেয়ালের সাথে মিশিয়ে মুখ চেপে ধরে আছে। নূর, চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমি তোমার কোনো ক্ষতি করব না, কেননা আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে এক নজর দেখতে এসেছি, এতদিন তোমাকে দূর থেকে দেখেছি শুধু, আজ তোমাকে দেখব। আমাকে একটিবার তোমাকে দেখার সুযোগ দাও নূর। নূর রাহাতের কথায় পাথর এবং অবাক হয়ে যায়। হে আল্লাহ, তুমি আমাকে এই ছেলেটার কাছ থেকে বাঁচাও। আমি চাই না সে আমাকে দেখুক। সে যদি আমাকে দেখে তাহলে যে আমার অনেক গুনাহ হবে। আর রক্ষা করো আল্লাহ। নূর কথাগুলো শুধু মনে মনে বলতে লাগলো। নূর, কি আমাকে? বাকি কথা বলার আগে নূর রাহাতের হাতে জোরে একটা কামড় দিল। আহ! রাহাত আস্তে করে আহ করে উঠে নূরের মুখ থেকে হাত সরিয়ে নিল। নূর রাহাতকে সর্বশক্তি দিয়ে জোরে এক ধাক্কা দিয়ে রুমের দিকে দৌড় দিল। রুমে গিয়ে তাড়াতাড়ি করে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় গিয়ে খাতা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। নূরের বুকের ভিতরে খুব ভয় হচ্ছে। রুমে এসে নূর মনে মনে বলতে লাগলো, হে আল্লাহ, তুমি আমাকে বাঁচিয়েছো, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। ও নূর, তুমি তো দেখছি অনেক দুষ্টু স্বভাবের মেয়ে। বাবারে, হাতটা আমার কেটে দিয়ে গেল। যাক, এটা আমার ভালোবাসার প্রথম নিশানা। রাহাত আরো কিছুক্ষণ অপেক্ষা করে নূরের বারান্দা থেকে চলে গেল। নূর ওই অবস্থায় ঘুমিয়ে গেল। সকালে নূরের ঘুম ভাঙল ওর মায়ের ডাকে। নূর উঠে বসে রাতের কথা ভাবতে লাগলো। তারপরে নূরের খেয়াল হলো, আমি তো ফজরের নামাজ আদায় করতে পারিনি। আমার এখন নামাজ কাজা পড়তে হবে। সে কাল রাতে কেন আসলো? আর সে কি বলল? আমাকে সে ভালোবাসে, তাও আবার আমাকে না দেখে। নূর কিছুক্ষণ এসব কথা ভাবার পর উঠে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা সেরে মাদ্রাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। নূরের সাথে ওরা তিনজনও ছিল। নূর ওদের সাথে কাল রাতের বিষয়ে কিচ্ছু বলল না। সেই দোকানের সামনে এসে দেখে রাহাত দোকানের সামনে বেঞ্চে বসে আছে। রাহাতকে দেখে মনে হচ্ছে সারা রাত ঠিকমতো ঘুম হয়নি। নূর, তোমার জন্য সারা রাত ঘুম হয়নি আমার। তোমার নেশা চেপে গেছে আমার, তাই তাড়াতাড়ি বাসা থেকে চলে আসলাম তোমাকে এক নজর দেখার জন্য। মনে মনে বলে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে। নূর রাহাতের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে সোজা হেঁটে যেতে লাগলো। নূররা মাদ্রাসায় পৌঁছে গেল। ক্লাস শেষ করে নূর, রাহিমা, লিজা, রাবেয়া একসাথে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সেই দোকানের সামনে আসার পর রাহাত এসে ওদের পথ আটকে দাঁড়ালো। রাহাতকে দেখে ওরা একটু ঘাবড়ে গেল। তোমরা তিনজন চলে যাও, আমি নূরের সাথে আলাদা কথা বলতে চাই। পথ আটকে দাঁড়িয়ে থাকাটা অবশ্য ভদ্রতার কাজ নয়। মেয়েদের পরপুরুষের সাথে কথা বলাটা ইসলাম শরিয়াতে জায়েজ নেই। তাই আমি চাচ্ছি না আপনার সাথে কথা বলতে। আর আপনার যদি কিছু বলার থাকে তাহলে আপনি আমার বাবা মার কাছে বলতে পারেন। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। নূর মাথা নিচু করে কথাগুলো বলে রাহাতের পাশ দিয়ে চলে আসলো। রাহাত নূরের যাওয়ার দিকে তাকিয়ে রইল। ভাই, ভাবি কিন্তু ঠিক বলছে। আপনি ভাবির বাবার সাথে কথা বলেন আপনার আর ভাবির বিয়ের ব্যাপারে। কাল আমি নূরের বাসায় যাব, ওর বাবার সাথে আমার আর নূরের বিয়ের ব্যাপারে কথা বলবো। রাহাতের কথা শুনে সবাই একটু খুশি হলো। নূর, আমি খুব ভয় পেয়ে গেছিলাম রে। সব সময় ভয়কে জয় করে চলতে হবে, আর বিপদের সময় আল্লাহকে স্মরণ করবে, তিনি আমাদের রক্ষা করবে। নূর, তুমি অনেক কিছু জানো, তোমার কাছ থেকে শিক্ষার দরকার আমাদের। হয়েছে, এবার যে যার বাসায় যাও। হ্যাঁ। পরের দিন রাহাত, রকি, জিয়ান, রনি ওরা চারজন মিলে নূরদের বাসায় গেল। এলাকার লোকরা রাহাতকে নূরদের বাসায় আসতে দেখে সবাই মনের ভিতর একটু খটকা লাগলো। নূরদের বাসার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাতেই নূরের ছোট ভাই দরজা খুলে দিল। আপনারা কারা আর কাকে চান? তুমি কি নূরের ভাই? হ্যাঁ, কিন্তু আপনি আমার বোনের নাম জানলেন কি করে? সেটা না জানলেও চলবে। তোমার বাবা কি বাসায় আছে? জি আছে।
আমরা তার সাথে কথা বলতে চাই। আচ্ছা, আপনারা ভিতরে আসেন। রাকিবের কথায় ওরা ভিতরে গেল। আপনারা বসুন, আমি বাবাকে ডাক দিয়ে নিয়ে আসছি। রাকিব ওর বাবাকে ডাক দিয়ে নিয়ে আসলো। ইমান হোসেন গেস্ট রুমে এসে ওদেরকে দেখে চমকে যায়। এদিকে রকি, জিয়ান, রনি নূরের বাবাকে দেখে চমকে যায়। কি ব্যাপার তোমরা এইখানে? আমি তো কেস উঠিয়ে নিয়েছি, তাহলে তোমরা এসেছো কেন? কিসের কেস? কেন, কয়দিন আগে যে আমি তোমাদের নামে কেস করেছিলাম সেইটা? রাহাত ইমাম হোসেনের কথা বুঝতে পারল। তার মানে এই সেই ব্যক্তি যাকে আমি শিট। সেদিনের জন্য আমরা মাপ চাচ্ছি, আপনি আমাদেরকে মাপ করে দিন। থাক, মাপ চাইবার দরকার নেই। আর তোমরা কি মাপ চাইতে এসেছো? হ্যাঁ, আর একটা বিষয়ের জন্য এসেছি। কি বিষয়? কিছুক্ষণ চোখ বন্ধ করে হুট করে চোখ মেলে তার দিকে তাকিয়ে বলে দিলাম, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। কি? সম্মানের সাথে বলছি, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এই বিষয়ে আমি আর একটা কথাও বলতে চাই না। আমার কথা উত্তর দেন, আপনি কি নূরকে আমার সাথে বিয়ে দিবেন কি না? কোনো বখাটে ছেলের সাথে আমি আমার মেয়েকে বিয়ে দিতে চাই না। আশা করি তুমি তোমার উত্তর পেয়ে গিয়েছো। এবার এখান থেকে চলে গেলেই খুশি হব। বিয়ে তো আমি আপনার মেয়েকেই করব, সেটা বখাটে হয়ে করি বা ভালো হয়ে করি। তুমি যতই ভালো হও না কেন, আমি তোমার সাথে কোনোদিনও আমার মেয়ের বিয়ে দেব না। রাহাত ইমান হোসেনের কথা শুনে আরো রেগে গেল। কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। এতক্ষণ নূর গেস্ট রুমের কথা সব শুনেছে। নূর বুঝে গিয়েছে যে এটা রাহাত ছিল। আমার মধ্যে এমন কি আছে যা দেখে আমাকে সে বিয়ে করতে চায়? নূর কথাগুলো মনে মনে ভাবতে লাগলো। রাহাত ক্লাবে গিয়ে মদের বোতলের মুখ খুলেই খেতে শুরু করলো। রাগে রাহাতের চোখ মুখ থেকে আগুন বের হচ্ছে। ভাই, আপনি শান্ত হন, আমরা না হয় তাকে আবার বুঝিয়ে বলবো। রাহাত কিছু বলল না, মদ খেয়ে যাচ্ছে। পরের দিন রকি, জিয়ান, রনি, রিমন ওরা নূরের বাবার কাছে গিয়ে বলে এবং অনেক অনুরোধ করে, কিন্তু ইমান হোসেন কিছুতেই এই বিয়েতে রাজি হয়নি, বরং ওদের অপমান করে তাড়িয়ে দিয়েছে। রাহাত সব জানতে পারে। রাহাত নূরকে পাওয়ার ভূত ওর মাথায় চেপে গিয়েছে। এভাবে আরও 1 সপ্তাহ কেটে যায়। এ কয়দিনে রাহাত নূরের সাথে দেখা করেনি এবং নূরও রাহাতকে সেই দোকানে দেখেনি। হঠাৎ একদিন ইমান হোসেন বাসায় এসে দেখে নূর এখনও মাদ্রাসা থেকে ফিরেনি। ইমান হোসেন মাদ্রাসায় গিয়ে খবর নেয় এবং খোঁজ নেয়, কিন্তু নূরকে কোথাও খুঁজে পাচ্ছে না। সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাত হয়ে গেল, এখনও নূরকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এলাকার লোকেরা রাহাত ও তাদের দলের লোকদের সন্দেহ করে। নূরের মা, ভাই ইমান হোসেন নূরকে খুঁজে না পেয়ে পাগলের মতো ছটফট করতে থাকে। সারা রাত তারা কোনো রকম পার করলো। সকালে ইমান হোসেন ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার উদ্দেশ্যে বাহিরের গেট খুলে বের হয়ে দেখেন নূর অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে আছে। নূরের বোরখায় ময়লা মাখা আর জায়গায় জায়গায় ছিঁড়ে গিয়েছে। নূরের বাবা নূরকে দেখে চোখের পানি ছেড়ে দিল। তাড়াতাড়ি নূরকে কোলে উঠিয়ে ঘরের ভিতরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিয়ে নাম ধরে ডাকতে লাগলো, নূর, মা নূর, নূরের মা, দেখে যাও, দেখে যাও, নূরকে পেয়ে গেছি। নূরের মা আর ভাই পাশের রুম থেকে ছুটে চলে আসলো। নূর, নূর, নূর মা, কি হয়েছে তোমার, বলো। আপু, আপু, চোখ খোল আপু। আপনি নূরকে কোথায় পেয়েছেন? আর নূর চোখ খুলছে না কেন? আগে তুমি নূরের বোরখাটা পাল্টে দাও। এই কথা বলে ইমান হোসেন ও নূরের ভাই রুমের বাইরে চলে গেল। নূরের মা নূরের বোরখা পাল্টে দেয়। নূরের গায়ের জামা কাপড় ছেঁড়া। নূরের মা বুঝতে পারলো যে নূরের সাথে কি হয়েছে। নূরের মা হু হু করে কেঁদে দিল। মা রে, তোর এত বড় ক্ষতি কে করলো রে? নূরের মা নূরের জামা কাপড় পাল্টে দিয়ে মুখে পানি ছিটিয়ে দিল, কিন্তু তাতেও নূরের জ্ঞান ফিরল না। বারবার পানির ছিটা দেওয়ার পর নূরের জ্ঞান না ফেরাতে নূরের মা ইমান হোসেনকে জানায়। ইমান হোসেন একজন মহিলা ডাক্তারকে নিয়ে আসেন। ডাক্তার নূরকে চেক আপ করে বলল নূরের শরীরে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, যার কারণে ওর জ্ঞান ফিরছে না। ডাক্তার কিছু মেডিসিনের নাম লিখে দিয়ে যায় আর বলে যায় মেডিসিন খাইয়ে দিলে ঘুম কিছুটা কেটে যাবে আর জ্ঞান ফিরে আসবে। ইমান হোসেন মেডিসিনগুলো এনে
নূরের মাকে দিল। নূরের মা নূরকে কোনো রকম ওষুধ খাইয়ে দিল। প্রায় সন্ধ্যার দিকে নূরের ঘুম ভাঙল। নূর পিট করে চোখ খুলে তাকিয়ে দেখে চারদিকে। নূরের মায়ের মুখে একটু হাসি ফুটে উঠল। মা তুই ঠিক আছিস তো? তুই উঠিস না মা, তুই শুয়ে থাক, আমি তোকে কিছু খাইয়ে দেই। তুই সারাদিনেও কিছু খাসনি রে মা। কি হয়েছে মা? কথা বলছিস না কেন? আচ্ছা মা, তোকে কারা কিডন্যাপ করেছিল? তুই কি তাদেরকে দেখেছিস? আহা, আপনি একটু চুপ করুন, পরে সব কথা হবে। মা তুই এখন একটু খেয়ে নে। নূর কোনো কথা বলছে না, চুপ করে আছে। নূরের মা নূরকে খাবার খাইয়ে দিচ্ছে। নূর চুপ করে খাবার খেয়ে যাচ্ছে। নূর শুধু একটা কথাই ভাবছে, ওর সাথে কি হয়ে গেল। নে এবার শুয়ে থাক মা, আমি আসছি। মা তুই কি তাদের চেহারা দেখেছিস যারা তোকে তুলে নিয়ে গিয়েছিল? না। ঠিক আছে মা, তুমি বিশ্রাম করো, আমি যাই। নূর পাথরের মতো বসে আছে, নীরবে দু চোখের পানি পড়ছে। নূরের মা নূরের রুমের কাছে এসে দেখে নূর কান্না করছে। এটা দেখে নূরের মা ভিতরে যাবার সাহস পাচ্ছে না। হে আল্লাহ, আমার মেয়েটার সাথেই কেন এটা হলো? আমি এখন কিভাবে সান্ত্বনা দেব আমার মেয়েকে? তুমি বলে দাও আল্লাহ। রাহাত ভাই, কাজটা কি ঠিক হলো? নূরকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি, হোক সেটা খারাপ কাজ। কিন্তু ভাই, যা এখান থেকে, আর নূরের পরিবারের সব খবর আমাকে দিবি, এনি টাইম। ঠিক আছে ভাই। সকালে এলাকার সবাই নূরকে পাওয়া গিয়েছে এ কথা জানতে পেরেছে। কিছু কিছু মানুষ নূরের পরিবারকে খারাপ চোখে দেখতে লাগলো ও কটু কথা বলতে লাগলো। ইমান হোসেন মাদ্রাসা যাওয়ার পর সবাই বাজে বাজে কথা বলতে লাগলো। ইমান হোসেন তেমন পাত্তা দিল না। কাজ সেরে রাস্তা দিয়ে আসার সময় লোক জোরে জোরে বাজে মন্তব্য করছিল। ইমান হোসেন কথাগুলো শুনে খুব কষ্ট পেল। বাসায় এসে মন খারাপ করে বসে রইল। কি হয়েছে আপনার? এমন দেখাচ্ছে কেন আপনাকে? নূরের মা, সবাই আমাদেরকে খারাপ চোখে দেখছে আর বাজে মন্তব্য করছে। তুমিই বলো, আমার মেয়েটা কি নিজের ইচ্ছে এসব করেছে? আর পুলিশের কাছে গিয়েছিলাম, কিন্তু পুলিশের লোক আমাকে আরো বাজে বাজে কথা বলছে, সেখান থেকে বের করে দিয়েছে। তারা বলে আমার মেয়ে নাকি ইচ্ছা করে। আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে আমাদের কি হবে বলেন? আর যারা বাজে কথা বলেছে তাদের ঈমান নেই। দয়া করে আপনি শান্ত হন। ইমান হোসেন চুপ করে আছে, কোনো কথা বলছে না। আব্বু আম্মু? নূর কতক্ষণ সব কথা আড়াল দিয়ে শুনছে। নূর ওর বাবার রুমে এসে ডাক দিল। নূরকে দেখে নূরের আব্বু আম্মু আড়ালে চোখ মুছে ফেলল। কিছু বলবে মা? আব্বু, আমি এখানে আর থাকবো না। আমাকে এখান থেকে দূরে কোথাও নিয়ে চলো, যেখানে আমাদের কেউ চিনবে না। ঠিক আছে মা, তাই হবে। নূর কথাটা শুনে সেই রুম থেকে বেরিয়ে গেল। এভাবে 2-3 দিন কেটে গেল। হঠাৎ করে একদিন রাহাতের কাছে খবর এলো। রাহাত ভাই, ইমান হোসেন তার পরিবারের সবাইকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছে আজ। কি? চল আমার সাথে তোরা। রাহাতের দলবল নিয়ে নূরের বাসার সামনে এসে দাঁড়ালো। রাহাত গেটের সামনে এসে দেখলো নূরদের জিনিসপত্র সব ট্রাকের উপর উঠাচ্ছে। রাহাত এটা দেখে রাগে গজগজ করতে করতে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল এবং নূরদের ফ্ল্যাটে সোজা হনহন করে ঢুকে গেল। কি ব্যাপার, তোমরা এখানে কেন? আর এটা ভদ্রলোকের বাসা, তাই হুটহাট করে বাসায় আসলে এটা কোনো ভদ্রতার মধ্যে পড়ে না। রাহাত নিজেরা কন্ট্রোল করে বলল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, এতে আপনার কোনো আপত্তি নেই, সেটা আমি জানি। আমি জানি নূরকে কেউ বিয়ে করতে চাইবে না নূরের এই অপবাদে। তবে আমার কোনো সমস্যা নেই, আমি নূরকে খুশি খুশি বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিতে চাই। এই সমাজের লোকদের মুখ বন্ধ করতে চাই, যারা নূরকে খারাপ চোখে দেখছে আর কটু কথা বলছে। আমি বাকি কথা ইমান হোসেন বলতে দিল না। তোমার কথা শেষ হয়েছে? তাহলে আমি বলি, আমার মেয়ে যদি আরো 5 বার ধর্ষণ হয় বা ধর্ষণের অপবাদ ওকে দেওয়া হয়, তাহলেও আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেব না। এটা হলো আমার শেষ কথা, এবার তুমি আসতে পারো। রাহাত এই কথা শুনে রাগে হাত মুঠ করে নিজের রাগ কন্ট্রোল করলো। আর আমার শেষ কথা শুনে রাখুন, নূর 5 বার না 10 বারও যদি ধর্ষিতা মেয়ে হয়, তাহলেও আমি নূরকে বিয়ে করব। আমি ছাড়া অন্য কারো হতে দিব না। যতদিন আমি বেঁচে আছি ততদিন নূরকে আমারই করে রাখবো, কথাটা মনে রাখবেন। এই তোরা চল। রাগী গলায় কথাগুলো বলে বেরিয়ে আসলাম। পেছন থেকে, দাঁড়ান। রাহাত পিছনে তাকিয়ে দেখে নূর দাঁড়িয়ে আছে।
নূরের পা থেকে মাথা পর্যন্ত কালো বোরখায় ঢাকা ছিল। রাহাত ভুরু কুঁচকে নূরের দিকে তাকিয়ে আছে। মা তুমি এখানে কেন? ভিতরে যাও তুমি। আব্বু, আমি তার সাথে কিছু কথা বলতে চাই। রাহাত নূরের কথায় অবাক হয়ে যায়। কিন্তু মা। আব্বু, দয়া করে আমাকে কিছু কথা বলতে দাও। হ্যাঁ। আপনি আমাকে কি দেখে পছন্দ করেছেন তা আমি জানি না, তবে আমি আপনার বিষয়ে এটুকু ভালো বুঝতে পেরেছি। আপনি একটা বখাটে ছেলে। বখাটে মানেটা তো আপনি বুঝতে পেরেছেন। তাই এরকম একটা বখাটে ছেলের সাথে কোনো বাবাই তার মেয়েকে বিয়ে দিতে চাইবে না। আপনি যদি আমার বাবার জায়গা থাকতেন তাহলে আপনিও চাইতেন না আপনার মেয়েকে বিয়ে দিতে। এবার হয়তো আমার বাবার বিষয়টা বুঝতে পেরেছেন। দেখুন, আমি আপনাকে খারাপ বলছি সেটা না। একজন বাবা তার মেয়েকে ভালো করে বিয়ে দিতে চায়, তবে সেই মেয়েটা যদি ধার্মিক হয় তাহলে সব বাবা মারাই চায় মেয়েকে ধার্মিক কোনো ছেলের সাথে বিয়ে দিতে। আপনি আমার কথা বুঝতে পেরেছেন কিনা তা আমি জানি না, তবে আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমার একটা কথা আপনাকে রাখতে হবে। মা তুই কি বলছিস তা কি তুই বুঝতে পেরেছিস? হ্যাঁ, আমি তোমার কথা রাখতে রাজি আছি। তুমি বলো কি বলতে চাও। আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে আপনার বখাটে পথ থেকে ভালো পথে ফিরে আসতে হবে, আর ধার্মিক হতে হবে আপনাকে। আপনি কি আমার কথায় রাজি আছেন? রকি, রিমন, জিয়ান, রিফাত সবাই স্তব্ধ হয়ে গেছে নূরের কথা শুনে। নূরের মধ্যে নীরবতা বিরাজ করছে। রাহাত নীরবতা ভেঙে বলল, আমি তোমার কথায় রাজি। আজ এখন এই মুহূর্তে কথা দিলাম তোমাকে, সবকিছু ছেড়ে দিব আমি। বখাটে পথ থেকে ভালো পথে ফিরে আসবো আমি। আল্লাহর রাস্তায় চলবো আমি, যদি তুমি আমার জীবনে আসো নূর। ঠিক আছে আব্বু, তুমি বিয়ের ব্যবস্থা করো, আমি তাকেই বিয়ে করতে চাই। এটা বলে নূর রুমের ভিতরে চলে গেল। রাহাত এই কথাটা শুনে মনে মনে অনেক খুশি হলো। রাহাতের চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। সবার আড়ালে চোখের পানি মুছে বাসা থেকে বেরিয়ে গেল। ইমান হোসেন তার মেয়ের উপরে আর কোনো কথা বলছে না। তিনি বুঝতে পেরেছেন নূর যা করেছে ভালোর জন্যই করেছে। এলাকার সবাই জেনে গেছে রাহাতের সাথে নূরের বিয়ে হবে। পরের দিন ছোটখাটোভাবে রাহাতের সাথে নূরের বিয়ে হয়ে গেল। বিয়ের কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। নূরকে বিদায় দেওয়ার সময় নূরের মা, ভাই, বাবা সবাই অনেক কেঁদেছে। নূর বুকের ভিতর পাথর চাপা দিয়ে এত বড় সিদ্ধান্ত মুখ বুজে সহ্য করে নিল। নূর আদৌ জানে না কি করছে বা কি করতে চাচ্ছে, কি হচ্ছে ওর সাথে। নূর সবাইকে বিদায় দিল। রাহাত নূরকে ওর বাসায় নিয়ে এলো। রাহাত নূরকে বাসার ভিতরে নিয়ে গেল। নূরকে রাহাতের বেডরুমে দিয়ে বাহিরে চলে গেল। নূর রুমের ভিতরে ঢুকে দেখে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে বিছানা ও ঘরের চারদিক। নূর বিছানায় থপ করে বসে পড়ল। হে আল্লাহ, আমি জানি না আমার এই সিদ্ধান্ত ঠিক না ভুল, তবে আমি যেন তাকে ভালো পথে ফিরিয়ে নিয়ে আসতে পারি। তুমি আমাকে সেই তৌফিক দান করো আল্লাহ। নূর কথাগুলো মনে মনে বলতে লাগলো। এসব ভাবতেছিল, ঠিক তখনই রাহাত রুমে ঢুকে দেখে নূর কি যেন ভাবছে। নূর নূর রাহাতের কথায় ধ্যান ভাঙল। নূর রাহাতের কথায় কোনো উত্তর না দিয়ে দাঁড়িয়ে হেঁটে রাহাতকে সালাম করে চলে যেতে নিল। পিছন থেকে রাহাত ডাক দিল, নূর তুমি কি আমাকে তোমার চেহারা দেখাবে না? এখন তো তুমি আমার শরীয়ত মোতাবেক বউ। নূর রাহাতের কথায় সামনের দিকে ঘুরে আস্তে করে মুখের নেকাবটা উঠিয়ে ফেলল। রাহাত নূরের নুরানি চেহারা দেখে চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণ পর চোখ মেলে তাকিয়ে বলল, মাশাআল্লাহ, আমি খুব ভাগ্যবান, তোমার মতো একজন পর্দাশীল মেয়েকে বউ হিসেবে পেয়েছি। তাই নূর রাহাতের কথায় কোনো উত্তর দিল না, চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাহাত আরো কিছুক্ষণ নূরের দিকে তাকিয়ে থেকে আস্তে আস্তে নূরের দিকে আগাতে থাকে। নূর রাহাতের হাবভাব বুঝতে পেরে রাহাতকে বলে, আমার কাছে আসবেন না দয়া করে। রাহাত নূরের কথায় থেমে যায় এবং ভুরু কুঁচকে জিজ্ঞেস করে, কেন? আমাকে কিডন্যাপ করার পিছনে আপনারই হাত ছিল, তাই না? রাহাত নূরের কথায় ঘাবড়ে যায়। তুমি কি করে? নূর রাহাতকে থামিয়ে দেয়। দেখুন, আমি মিথ্যে কথা পছন্দ করি না, আর মিথ্যে কথা বললে পাপ হয়, তাই আমি যা বলছি তার সঠিক উত্তর দিয়ে দেন দয়া করে। রাহাত নূরের কথায় থমথম হয়ে যায়। কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ, আমি তোমাকে কিডন্যাপ করিয়েছিলাম। কারণ? রাহাত কিছু বলছে না, চুপ করে আছে। কারণটা কি জানতে পারি?
আমি জানি তোমার বাবা আমার সাথে তোমাকে কখনোই বিয়ে দিবে না, তাই আমি। নূর থামিয়ে দিল। তাই আপনি আমাকে ধর্ষিতা প্রমাণ করে আমার বাবার কাছে আবারও বিয়ের প্রস্তাব দিতে চেয়েছিলেন, আর আপনি এটা ভেবেছিলেন এবার আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিলে আমার বাবা বিয়েতে রাজি হয়ে যাবে, তাই না? হ্যাঁ। আপনি কি জানেন আপনার জন্য আমাকে এবং আমার পরিবারকে কতটা বাজে কথা শুনতে হয়েছে? আপনি কি জানেন আপনার এই জঘন্য কাজটার জন্য আমাকে একজন ধর্ষিতা মেয়ে। বাকি কথা বলার আগে রাহাত নূরকে থামিয়ে দেয়। নূর চুপ করো, তুমি কোনো ধর্ষিতা মেয়ে না। হ্যাঁ, আমি তোমাকে কিডন্যাপ করেছি ঠিকই, কিন্তু তোমার গায়ে একটা ফুলের টোকাও লাগতে দেয়নি। আমি চাইলেই তোমার গায়ে হাত দিতে পারতাম, কিন্তু আমি দেইনি। যাকে এতটা ভালোবাসি তাকে আমি কিভাবে। নূর, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে স্পর্শও করিনি। আমি জানি আপনি আমাকে কিছুই করেননি। আপনার সাথে ওখানে একটা মেয়ের কথা আমি শুনে ফেলেছি। সেই মেয়েটি আপনার নাম ধরে ভাইয়া ভাইয়া বলে ডাকছিল, তাই আমি বুঝে গিয়েছি ওই লোকটা আর কেউ না, আপনিই ছিলেন। আপনারা যখন আমাকে ইঞ্জেকশন দিবেন তার আগেই আমার জ্ঞান ফিরেছিল। আমি চুপ করে আপনার সব কথা শুনে ফেলেছি। আপনি ওই মেয়েটাকে বলেছিলেন আমার গায়ে জামা কাপড় ছিঁড়ে ফেলতে, বোরখার কিছু অংশ ছিঁড়ে ফেলতে, যাতে সবাই মনে করে আমি ধর্ষিতা হয়েছি। আর তারপর আপনি আমাকে রাতের অন্ধকারে আমার বাসার সামনে রেখে এসেছেন, কি তাই না? হ্যাঁ নূর, আমি আমার কুকর্মের জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ নূর, তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখুন, ভালোবাসা কোনো খারাপ কাজ নয়, তবে এইভাবে কাউকে ভালোবাসা বা বিয়ে করা ঠিক না। আপনাকে আমি সেদিনই মাফ করে দিয়েছি, কারণ আমি জানতাম আপনি যেটা করেছেন সেটা আমাকে পাওয়ার জন্য করেছেন, কিন্তু আপনার রাস্তাটা ছিল ভালো না। যাই হোক, আপনাকে আমি স্ত্রীর অধিকার দিতে পারবো না যতদিন না আপনি ভালো পথে ফিরে আসবেন, ততদিন পর্যন্ত। তার জন্য আপনি আমাকে ক্ষমা করবেন। এতে ক্ষমা চাওয়ার কিছুই নেই নূর, আমি তোমার কথায় একমত। আমি তোমাকে ভালোবেসেছি, তোমাকে দেখেও আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো, কিন্তু তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, কারণ বড্ড বেশি ভালোবেসে ফেলেছি তোমাকে। আমি যেদিন ভালো হব, একজন ধার্মিক ছেলে হব, সেদিন তোমার কাছে স্বামীর অধিকার চাইবো, তার আগে নয়। আচ্ছা, এখন তুমি এই খাবারটা খেয়ে নাও, আর বোরকা পাল্টে ফ্রেশ হয়ে আসো। সমস্যা নেই, আমার বাসায় কোনো ছেলেরা আসবে না। তুমি তোমার মন মতো চলাফেরা করতে পারো, এটা তোমার নিজের বাসা মনে করবে। আপনি খাবেন না? না, আমি রাতে খাবার খাই না, তুমি খেয়ে নাও। এখন থেকে খাওয়ার অভ্যাস করেন। আমি একা খাবো না, আমার সাথে আপনিও খাবেন সব সময়। রাহাত নূরের কথায় মুচকি হাসলো। নূর ফ্রেশ হয়ে বের হয়ে দেখে রাহাত সোফাতে ঘুমিয়ে আছে। নূর একবার ডাক দেওয়ার কথা ভেবেও আবার ডাক দিল না। নূর এশারের নামাজ আদায় করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ছে। সকাল রোদের আলো চোখে পড়ছে নূরের, ঘুম ভেঙে যায়। নূর আজ বুঝতে পেরেছে কাল রাতের ঘুমটা একটু বেশি হয়েছে। নূর উঠে বসে চারদিক ভালো করে দেখে নিল। ঘরটা সুন্দর করে গুছানো হয়েছে, কিন্তু রাহাতকে কোথাও দেখতে পেল না। নূর ফ্রেশ হয়ে বাহিরে গিয়ে রাহাতকে খুঁজতে শুরু করলো। এক পর্যায়ে নূর রান্নাঘর থেকে কিছুর আওয়াজ শুনতে পায়। হেঁটে হেঁটে রান্নাঘরের কাছে এসে দেখে রাহাত রান্না করছে। নূর রাহাতের রান্না করার দৃশ্য দেখে হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না। রাহাত পরপর 4টা ডিম ভাজতে গিয়ে পুড়িয়ে ফেললো, কিন্তু কোনোভাবেই ডিম আর ভাজতে পারছে না বেচারা। নূর এক পর্যায়ে হাসি আর চেপে রাখতে পারল না, মুখ ফসকে হাসি বেরিয়ে গেল। নূরের হাসির শব্দে রাহাত পিছনে তাকিয়ে দেখে নূর দাঁড়িয়ে মুখ চেপে হাসছে। রাহাত নূরের হাসি মাখা চেহারা দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর রাহাত নূরের উদ্দেশ্য করে বলল, হাসির কি আছে, আমি প্রথম রান্না করেছি তাই। বাকি কথা বলতে না দিয়ে নূর বলল, তাই রান্না করার চেষ্টা করছিলেন তাই তো? আপনি সরে যান, আমি রান্না করছি। রাহাত আর কিছু বলল না, পাশে চেপে গেল। নূর রান্না করতে শুরু করলো। রাহাত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। নূর পিছনে তাকিয়ে দেখে রাহাত দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়িয়ে না থেকে ফ্রেশ হয়ে আসেন। রাহাত নূরের কথার উত্তর না দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর নূর রান্নার কাজ শেষ করে রাহাতকে ডাক দিল। একসাথে খাবার খেয়ে নিল। নূর খাবার শেষ করে সবকিছু গুছিয়ে রেখে দিয়ে রুমে চলে এলো। রাহাত রুমে এসে দেখে নূর হাদিসের বই নিয়ে পড়ছে। আমি একটু বাইরে যাচ্ছি, তুমি কি একা থাকতে পারবে বাসায়? হ্যাঁ পারবো।
ঠিক আছে, তুমি ফোনটা রাখো, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কল দিও। নূর ফোনটা নিয়ে বিছানায় রেখে দিল। রাহাত কিছুক্ষণ চুপ থেকে নূরের দিকে তাকিয়ে থেকে বাসা থেকে বেরিয়ে গেল। নূর কিছুক্ষণ হাদিসের বই পড়ে রান্না করতে চলে গেল। রান্নার কাজ সেরে গোসল করে জোহরের নামাজ আদায় করে রাহাতের জন্য বসে আছে খাবার নিয়ে। রাহাত 2টার সময় বাসায় ফিরে আসলো। রাহাত নূরের জন্য সব যাবতীয় জিনিস কিনে নিয়ে এসেছে। সরি নূর, একটু দেরি হয়ে গেল। তোমার সব যাবতীয় জিনিস নিয়ে এসেছি, এগুলা কেনাকাটা করতে করতে একটু দেরি হয়ে গেল। আপনার কেনা জিনিসগুলো আমি নিতে পারবো না। কেন? আপনার কেনা জিনিসগুলো হারাম টাকার, আমি সেগুলো নিতে পারবো না। আপনি নিজের টাকা উপার্জন করে আমাকে যদি একটা সুতো কিনে দেন, তারপরও আমি সেটা হাসি মুখে গ্রহণ করব, কিন্তু এগুলো আমি নিতে পারবো না। ঠিক আছে, কাল থেকে আমি নতুন চাকরি খোঁজা শুরু করব। নূর, যদি তুমি আমার পাশে থাকো তাহলে আমি আমার জীবনটাও তোমাকে খুশি খুশিতে দিয়ে দিব। কতটা ভালোবাসি সেটা আমি তোমাকে কিভাবে বোঝাবো নূর? নূরের দিকে তাকিয়ে মনে মনে কি ভাবছেন? না কিছু না। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি, এই বিরিয়ানির প্যাকেটটা নাও। রান্না আমি করে রেখেছি, এগুলো দরকার ছিল না। কি রান্না করেছো? নূর প্লিজ, তুমি রান্না করো না, দরকার হলে আমি রান্না করব, তারপরও তুমি রান্না করো না প্লিজ। নূর রাহাতের কথার উত্তর না দিয়ে খাবার টেবিলে চলে গেল। নূরের ইগনোর করার বিষয়টা রাহাতের কাছে খারাপ লাগলো। রাহাত ফ্রেশ হয়ে খাবার টেবিলে খেতে বসলো। রাহাত আগে আগে খাবার খেয়ে রুমে চলে গেল। নূর খাবার খেয়ে সবকিছু গুছিয়ে রেখে রুমের দিকে পা বাড়ায়। নূর রুমে ঢোকার সাথে সাথে দেখলো রাহাতের হাতে একটা হাদিসের বই। নূরের শব্দ পেয়ে রাহাত বালিশের নিচে লুকিয়ে ফেললো। নূর সেটা বুঝতে পেরেছে। রাহাত আস্তে করে উঠে বালিশ হাতে করে নিয়ে অন্য রুমে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছেন? পাশের রুমে যাচ্ছে ঘুমাতে, তুমি এই রুমে রেস্ট নাও নূর। এই কথা বলে রাহাত আর দেরি করলো না, পাশের রুমে চলে গেল। নূর একটু অবাক হলো। কিছুক্ষণ পর নূর পাশের রুমে গিয়ে দেখে রাহাত বই মুখের উপর নিয়ে ঘুমিয়ে গেছে। নূর আস্তে করে সেই রুমের ভিতর গিয়ে রাহাতের মুখের উপরে থাকা বইটা সরিয়ে দেয়। দেখে একটা হাদিসের বই। এটা দেখে নূর মুচকি হাসি দেয়। এটা লুকানোর কি আছে, পাগল একটা। নূর এটা মনে মনে বলে বইটা পাশে রেখে রুম থেকে বেরিয়ে গেল। নূর, আমি জানতাম তুমি আসবেই, তার জন্য ঘুমের ভান ধরেছিলাম। হ্যাঁ, পাগল তো, তোমার জন্যই পাগল। হ্যালো, হ্যাঁ রকি বল। রাহাত ভাই, বস আপনাকে তার বাসায় আসতে বলছে। কেন? তোকে না বলছি বসকে বলতে? এখন আর আমি এসব কাজ করব না। আমি বলেছি, তারপরও বস আপনাকে আসতে বলেছে, আপনার সাথে কথা বলবে তাই। ঠিক আছে, আমি আসছি। আচ্ছা ভাই। ফোন কেটে রাহাত একটু ভাবনায় মগ্ন হলো। তারপর নূরকে বলে বাহিরে চলে গেল। রাহাত আসরের নামাজ আদায় করে রকিকে সাথে করে বসের বাসায় গেল। বস আমাকে ডেকেছেন? কনগ্রাচ রাহাত, কনগ্রাচ। তুমি নাকি বিয়ে করেছো, তা আবার আমাকে না জানিয়ে। বাট হোয়াই? সরি বস, বিয়েটা অনেক ঝামেলার মধ্যে দিয়েই হয়েছে, তাই জানাতে পারিনি। ওহ, বাট কাজ কেন ছেড়ে দিয়েছো? তুমি তো এটা জানো এই লাইন থেকে কেউ বের হতে পারে না একমাত্র মৃত্যু ছাড়া। আমি জানি সেটা। আমি আপনার হয়ে অনেক কাজ করেছি। হ্যাঁ, তাতে আমি মোটা অঙ্কের টাকাও পেয়েছি আপনার কাছ থেকে। আমি অনেক মানুষকে বিনা অপরাধে মেরেছি, জীবনটাও নষ্ট করে দিয়েছি। একবার ওই নিরীহ মানুষের কথা ভেবে দেখিনি। আমার এসব খারাপ কাজে যে বাধা হয়ে দাঁড়িয়েছে তাকেও পথ থেকে সরিয়ে দিয়েছি। নিজের জীবনের কথা বা নিজের জীবনের জন্য কোনো মূল্যই ছিল না আমার কাছে। আমি জানতাম একদিন না একদিন কুকুরের মতোই রাস্তায় মরে থাকবো। আমার ভেতরে ছিল না কোনো ভয়, ছিল না কোনো ভালোবাসা। জীবনের ভালোবাসা নামক জিনিসটাই হারিয়ে ফেলেছিলাম। কিন্তু নূরকে দেখার পর থেকে আমার দুনিয়া বদলে গিয়েছে। নিজের জীবনের আশার আলো খুঁজে পেলাম মনে হয়েছে। নূরকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখতে শুরু করলাম। আস্তে আস্তে নূরকে এতটাই ভালোবেসে ফেলেছি যে নূর ছাড়া চলাটাই আমার তাই নূরকে জীবনের এক অংশ বানিয়ে নিলাম। বস আমাকে মাফ করবেন, আমি আর এই কাজ করতে পারবো না। এখন থেকে আমি আল্লাহর রাস্তায় চলবো, কোনো খারাপ কাজে লিপ্ত হব না। জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন আল্লাহর ইবাদত করব।
আমার কথায় যদি ভুল হয়ে থাকে বা খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। হাত জোর করে কথাগুলো বলে বাসা থেকে বেরিয়ে গেল। রাহাত এর সাথে রকিও চলে গেল। রাহাত, তুমি যতই ভালো হও না কেন, একদিন না একদিন আমার পথের কাল হয়ে দাঁড়াবেই। জিয়ান, রিমন, ড্যানি, রাহাতকে পথ থেকে সরিয়ে দাও। দরকার হলে রাহাতের ভালোবাসার মানুষকে গো। জি বস। রাহাত ভাই, এখন আর রাহাত ভাই বলে ডাকার দরকার নেই রকি। তাতে কি হয়েছে? ছোটকাল থেকে আপনি আমাকে আপনার সাথে রেখে বড় করছেন, তাই আমি আপনাকে নিজের বড় ভাইয়ের মনে করি রাহাত ভাই। ঠিক আছে, তুই আমাকে রাহাত ভাই বলেই ডাকিস। ঠিক আছে ভাই। রাহাত ভাই, আপনারা দুইজন অন্য কোথাও চলে যান, বস আপনাদের ক্ষতি করতে পারে। আমি কাপুরুষ নই রকি, বসের ভয়তে আমি পালিয়ে যাব না। তবে তুই আমার সাথে আর দেখা করিস না, বস জানতে পারলে তোর সমস্যা হতে পারে। ঠিক আছে ভাই, কিন্তু মাঝে মাঝে আপনার সাথে দেখা করতে পারি তো নাকি? হ্যাঁ। আচ্ছা, আমি এখন বাসায় যাই, তোর ভাবি একা আছে। আচ্ছা, ভালো থাকবেন ভাই। ভাই, আর কোনো সমস্যা হলে আমাকে বলবেন। ঠিক আছে। রাহাত রকিকে বিদায় দিয়ে বাসায় চলে গেল। রাহাত আর নূরের জীবন ভালোই চলতে লাগলো। রাহাত যদিও একটা চাকরি পেয়েছে, ওদের খুব ভালোভাবে জীবন কাটতে লাগলো। রাহাত অনেকটা ভালোর পথে ফিরে এসেছে। নূরের বাবা মা এখন রাহাতকে মেনে নিয়েছে। একদিন রাত 11টা বেজে গিয়েছে, কিন্তু রাহাত বাসায় এখনো আসেনি দেখে নূর খুব টেনশনে পড়ে যায়। নূর সারা রাত রাহাতের জন্য না ঘুমিয়ে কেটে দেয়। চারদিকটা তাকিয়ে থাকে আর কান্না করতে থাকে। নূর চোখ মুখ ফুলে যায়। নূর আল্লাহর কাছে নামাজ পড়ে মোনাজাতে কাঁদতে থাকে। ফজরের নামাজ আদায় করে জায়নামাজে বসে কান্না করতে করতে নূরের চোখটা লেগে যায় এবং সেই সময় হঠাৎ করে কলিং বেল বেজে ওঠে। নূর লাফ দিয়ে উঠে দরজার কাছে গিয়ে দরজা খুলে দেয়। নূর দরজা খুলে অপর পাশে থাকা লোকটাকে দেখে চোখের পানি ছেড়ে দেয়। সামনে আর কেউ নয়, রাহাত দাঁড়িয়ে আছে। মাথায় ও হাতে কাটা দাগ, চেহারাতেও আঘাত আর দাগ আছে। রাহাত নূরকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। নূরের মুখ শুকনো শুকনো দেখাচ্ছে, চোখ লাল হয়ে আছে। রাহাত বুঝতে বাকি থাকে না। নূরের চোখে পানি দেখে রাহাতের বুকের ভিতরে তোলপাড় শুরু হয়ে গেছে। রাহাত বুঝতে পেরেছে নূর কান্নাকাটি করেছে অনেক। নূর, তুমি? বাকি কথা বলার আগে নূর রাহাতকে বুকে জড়িয়ে ধরলো। খুব শক্ত করে রাহাতকে জড়িয়ে ধরেছে, মনে হচ্ছে ছেড়ে দিলে এখনই উড়ে যাবে কোথাও। রাহাত নূরের এই ব্যবহার দেখে থ হয়ে যায়। নূর রাহাতকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। নূর, নূর, এই দেখো আমি এসে গেছি। প্লিজ কান্না করো না নূর পাখি, দেখো আমার দিকে তাকাও নূর। নূর রাহাতকে আরো জোরে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। হে আল্লাহ, তুমি যা করো ভালোর জন্যই করো। আজ যদি আমার বিপদ না হতো তাহলে আমি জানতেই পারতাম না নূর আমাকে কতটা ভালোবাসে। তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া আল্লাহ। চোখ বন্ধ করে মনে মনে বলল। রাহাতের দুই চোখ দিয়ে দুপোটা পানি গড়িয়ে পড়ল। রাহাত পরম যত্নে নূরকে জড়িয়ে ধরে আছে বুকের মাঝে। কিছুক্ষণ পর নূর রাহাতকে ছেড়ে দিয়ে একটু দূরে দাঁড়িয়ে বলল, আপনি কোথায় ছিলেন? রাতে বাসায় কেন আসেননি? আর আপনার চোট লাগলো কিভাবে? সব কথা পরে হবে, আগে আমি আমার নূর পাখিকে একটু দেখে নেই, তাহলেই আমার সব চোট ভালো হয়ে যাবে। নূর রাহাতের এই কথা ও হাসি দেখে একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। ও নূর। নূর কিছু বলছে না, চুপ করে আছে। আচ্ছা, আমাকে কি এইখানে দাঁড় করিয়েই রাখবে? ভেতরে যেতে দিবে না? না না, আপনি ভিতরে আসেন। চলো। রাহাত ও নূর ভেতরে গেল। আপনি রুমে গিয়ে বসেন, আমি ফার্স্ট এড বক্স নিয়ে আসছি। রাহাত রুমে গিয়ে বিছানায় ধূপ করে বসে পড়ল। আমি যদি আজ না ফিরে আসতাম তাহলে নূরের কি হতো? হে আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। কিন্তু রকি? রকির কথা বলার সাথে সাথে রাহাতের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। নূর রুমে এসে দেখে রাহাতের চোখ দিয়ে পানি পড়ছে। নূর দৌড় দিয়ে এসে রাহাতের কাছে এসে বলল, কি হয়েছে? কোথায় ব্যথা করছে আপনার? বলেন আমাকে। রাহাত মুখে কিছু না বলে বুকের মধ্যখানে হাত রেখে নূরকে দেখালো। নূর এটা দেখে খুব একটা অবাক হয়ে গেল। আপনার কি বুকে ব্যথা করছে? কি হয়েছে আপনার? আমাকে বলেন। আর আপনি কোথায় ছিলেন রাতে? সব বলছি তোমাকে,
কাল রাতে কাজ বেশি হওয়াতে কাজ সারতে সারতে বেশি পর আমার রাগ চরম পর্যায়ে চলে গেল। আমি উঠে ওদের দিকে আগাবার সাথে সাথে জিয়ান আমার দিকে গান তাক করলো। আমি থেমে গেলাম এবং জিজ্ঞেস করলাম, আমাকে এখানে কেন নিয়ে এসেছিস তোরা? এই কথা বস বলবে? বস কোথায়? আমি এইখানে রাহাত। কেন আমাকে নিয়ে এসেছেন কেন? কারণ কি? আওয়াজ নিচে রাহাত। তোর তো দেখছি অনেক সাহস বেড়েছে, আমার সাথে জোর গলায় কথা বলিস। তুই আমার সাহসের কি দেখেছিস? এখন তুই আমার বস না যে তোর সাথে নিচু স্বরে কথা বলবো। ভালো ভালো বলছি, আমাকে এখান থেকে যেতে দে। যেতে দেওয়ার জন্য তো তোকে তুলে আনিনি, তোকে উপরে পাঠাবো এই জন্য নিয়ে আসা হয়েছে। জিয়ান, কিল হিম। সরি রাহাত ভাই। এই কথা বলে গানের ট্রিগারে চাপ দিল আর সাথে সাথে গুলি বের করে বুকের গেঁথে গেল। তবে রাহাতের নয়, সেটা রকির। জিয়ানকে শুট করতে দেখে রকি রাহাতের সামনে এসে দাঁড়ায়। রকির দেহ আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়ে, রক্তে ভেসে যায় সারা ফ্লোর। সেখানে থাকা সবাই অবাক হয়ে যায় এই দৃশ্য দেখে। রাহাত রকিকে ধরে বলতে লাগলো, রকি, এটা তুই কি করলি ভাই? রাহাত ভাই, আমার এই দুনিয়াতে কেউ নেই শুধু আপনি ছাড়া। আপনাকে আমি আমার বড় ভাইয়ের মতো মানি। এখন যদি আপনি আমাকে ছেড়ে চলে যান, আমি তাহলে কাকে বা ভাই বলে ডাকবো? আর আমার জীবন এখানেই শেষ। আর আপনার জীবনের পথ চলা তো এখন সবে শুরু হয়েছে, আপনার স্বপ্নের মানুষকে নিয়ে। এখন যদি আপনি চলে যান তাহলে ভাবির কি হবে? রকি, এসব কথা বলিস না ভাই, আমি তোর কিছু হতে দিব না। ভিতর থেকে বস এসে এই দৃশ্য দেখে বলল, ওই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? রাহাতকেও শেষ করে দে এখনই। রাহাত এই কথা শোনার সাথে সাথে রকির পিছনে পড়ে থাকা গানটা বের করে বসকে শুট করার চেষ্টা করে। গুলি গিয়ে বসের হাতে লাগে, সাথে সাথে নিস্তব্ধ হয়ে গেল চারদিক। বসের দেহ মাটিতে লুটে পড়ে। তারপর জিয়ানের হাতে গুলি করলো। গুলিটা জিয়ানের হাতে লাগার কারণে হাত থেকে গানটা পড়ে গেল জিয়ানের। বসের লোকগুলো রাহাতের উপর আক্রমণ করলো। রাহাত গান ফেলে দিয়ে ওদের সাথে মারামারি করতে লাগলো। কিছুক্ষণ মারামারি করার পর রাহাত হাতে গান নিয়ে ওদের সবার দিকে তাক করে বলল, যদি বাঁচতে চাস তো এখান থেকে চলে যা তোরা সবাই। তারপর ওদের মাঝে একজন আবারও রাহাতকে গুলি করতে যাবে, এমন সময় নূরের বাবা পুলিশ নিয়ে আসে। পুলিশ এসে বস সহ তার লোকদের ধরে নিয়ে যায়। সবাই সেখান থেকে চলে গেল। রাহাত দৌড়ে এসে দেখে রকি মারা গেছে। নিস্তব্ধ হয়ে পড়ে আছে রকির দেহটা। রাহাত রকিকে ধরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, এই রকি, রকি, এখন আমাকে ভাই বলে কে ডাকবে? বল না। রাহাতের কথা শুনে নূরও কান্না শুরু করতে লাগলো। জানো নূর, সেই ছোট থেকে রকি আমার সাথে ছিল। ভাইয়ের মতো ভালোবাসতাম রকিকে। আজ আমার জন্য রকি এই দুনিয়া ছেড়ে চলে গেল, আর আমি। দেখুন, আপনি এভাবে কাঁদবেন না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো তার হায়াত এই পর্যন্ত লেখা হয়েছে। দয়া করে আপনি এবার কান্না থামান। এ কথা বলে নূর রাহাতের চোখ মুছে দিতে লাগলো। নূর রাহাতের কাটা দাগগুলো মলম লাগিয়ে দিল। রাহাত চুপ করে নূরের দিকে তাকিয়ে আছে। আপনি মনে হয় কিছু খাননি, আপনি বসেন, আমি খাবার নিয়ে আসছি। নূর খাবার নিয়ে এসে রাহাতকে খাইয়ে দিতে শুরু করলো। তুমি খাবে না নূর পাখি? আপনি খেয়ে নেন, তারপর আমি খাবো। না, আমার সাথে খাবে। নূর রাহাতের কথার উত্তর না দিয়ে রাহাতের সাথে খাবার খেতে শুরু করলো। খাবার খাওয়া শেষ করে নূর রাহাতকে বিছানা শুয়ে দিয়ে রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে কাজ সেরে রুমে এসে দেখে রাহাত ঘুমিয়ে গেছে। নূর রাহাতের ঘুমন্ত চেহারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দুদিন আগেও আমি এই লোকটাকে ভালোবাসতাম না, কিন্তু আজ মনে হচ্ছে আমি তাকে আমার থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। এটাকে কি স্বামী স্ত্রীর ভালোবাসা বলে?
হে আল্লাহ, শুকরিয়া আদায় করি তোমার। তুমি তাকে সহি সালামতে আমার কাছে ফিরিয়ে দিয়েছো। তবে কষ্ট লাগছে সেই ভাইয়াটার জন্য। তুমি তাকে জান্নাতুল ফেরদাউস দান করো। ওর কথাগুলো মনে মনে বলতে লাগলো। রাহাতের ঘুম ভাঙে সন্ধ্যার দিকে। রাহাত কয়দিন চাকরিতে যায়নি। 3 দিন পর রাহাত পুরোপুরি মানসিকভাবে সুস্থ হয়ে চাকরিতে জয়েন করে। এভাবে কেটে গেল 1 থেকে 2 মাস। রাহাত এখন ইসলাম সম্পর্কে সবকিছু জানে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়তে পারে, গরিব মানুষের পাশে দাঁড়ায়, তাদের বিপদে সাহায্য করে। এলাকার মানুষ এখন আর রাহাতকে ভয়ের চোখে দেখে না এবং শ্রদ্ধার চোখে দেখে। ওদের দিন খুব ভালোভাবেই কাটতে লাগলো। রাতে রাহাত বারান্দায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে আছে। পিছন থেকে নূর ডাক দিয়ে বলল, কি ভাবছেন আপনি? কিছু না, দেখছি দূর আকাশের ওই চাঁদটাকে। আচ্ছা নূর, আমি কি এখনো তোমার মনের মতো হতে পারিনি? এখনো কি তুমি আমাকে ভালোবাসো না? না মানে, আপনি আমাকে। বাকি কথা বলার আগে রাহাত থামিয়ে দেয়। থাক নূর, তোমার বলার দরকার নেই। আমি আমার উত্তরটা পেয়ে গিয়েছি। তুমি যাও, গিয়ে শুয়ে পড়ো। নূর রাহাতের কথায় একটু কষ্ট পেল। না, আজ আমি বলে দেব আমার মনের কথাটা। আমার উপর তার পুরোপুরি হক আছে। এতদিন না হয় আমি তাকে ভালো হবার শর্ত দিয়ে দূরে রেখেছিলাম, কিন্তু এখন তো সে ভালো হয়ে গিয়েছে। না, এখন তাকে তার হক আমি দেব। কথাগুলো নূর মনে মনে বলতে লাগলো। রাহাত পিছনে তাকিয়ে দেখে নূর দাঁড়িয়ে আছে। নূর, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? রাহাতের কথায় নূরের ধ্যান ভাঙলো। না মানে, একটা কথা বলতে চাই আপনাকে। কি কথা বলো? আমি আপনাকে যে শর্ত দিয়েছিলাম, আপনি সেই শর্ত মতো নিজেকে বদলে দিয়েছেন এবং একজন দিনদার স্বামী হয়েছেন। তাই আমি এখন আপনাকে আপনার হক থেকে বঞ্চিত করব না। আমি আপনাকে স্ত্রীর মর্যাদা দিতে চাই। আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি আছে। নূরের কথা শুনে অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। যেখানে আমার জন্য কোনো ভালোবাসা নেই তোমার মনে, সেখানে আমি তোমার শুধু দেহ ভোগ করতে চাই না। যেদিন তুমি আমাকে ভালোবাসবে বা ভালোবেসে আমাকে কাছে টেনে নিবে, সেদিন আমি আমার সব ভালোবাসা এবং স্বামীর অধিকার দিব, তার আগে নয়। নূর রাহাতের কথাটা বুঝতে পেরে কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি আপনাকে ভালোবাসি, আজ থেকে নয়, অনেক আগ থেকেই। রাহাত নূরের মুখে একথা শুনে নূরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তুমি আমাকে আগে থেকে তাহলে কেন বলনি আগে? চুপ। জানো নূর পাখি, আমি তোমার মুখ থেকে এই কথাটা শোনার জন্য কতটা ব্যাকুল ছিলাম। নূরকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, আই লাভ ইউ নূর পাখি। আই লাভ ইউ টু। আজ আমি আমার স্বপ্নের রানীকে নিয়ে স্বপ্নের বাসর সাজাবো। নূর লজ্জা পেয়ে মাথা নিচু করে চুপ করে আছে। চাঁদের হালকা আলোতে নূর লজ্জা মাখা মুখটা রাহাতের চোখ এড়ালো না। নূর, এভাবে লজ্জা পেলে আমি তো আরো পাগল হয়ে যাব। তোমার এই লজ্জা মাখা মুখ দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। নূর পাখি, একটু পরে তোমার আর লজ্জা থাকবে না। রাহাত নূরকে কোলে করে নিয়ে রুমের ভিতর চলে গেল। রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। সমস্ত ভুল বোঝাবুঝি, রাগ, অভিমান, কষ্ট, দুঃখ সবকিছু পিছনে ফেলে নতুন একটা সম্পর্ক গড়তে লাগলো। আপনাদের কাছে সিজন 2 কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের সামনে সিজন 3 নিয়ে আবারও হাজির হব। তাই সিজন 2 কেমন হলো সেটা কমেন্ট করতে একদমই ভুলবেন না, কারণ আপনাদের ভালো লাগার উপরে নির্ভর করবে সিজন 3 নিয়ে হাজির হব কিনা।